তো যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে কেলাস জালক, ক্রিস্টাল, কেলাস জালক এবং এই 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 জিনিসগুলো একটুখানি আমরা বুঝে নেব। দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে ধরে যাক এরকম একটা ঘনক আর একটা ঘনক পাশাপাশি রাখলে তার পাশে আরও ঘনক রাখলে এরকম কী হয়, একটা জ্যামিতিক আমরা কী বলবো একটা গঠন পাই। ধরো একটা ইঁট, তার উপর ইঁট, তার উপর একটা ইঁট, এরকম অসংখ্য ইঁট যদি পাশাপাশি রাখা হয় তাহলে একটা ইটের তৈরি বড় একটা আমরা কী পাবো, একটা নির্দিষ্ট গঠন পাবো, যেই গঠনটার একটা যথেষ্ট বড় হাইট থাকবে, যথেষ্ট বড় লেংথ, যথেষ্ট বড় ব্রেথ। পদার্থে কঠিন কণা মানে পদার্থের কঠিন অণুগুলোও ঠিক একইভাবে এইরকম সুনির্দিষ্ট জ্যামিতিক আকারে বিন্যস্ত। কেলাস সুনির্দিষ্ট জ্যামিতিক আকার, তাহলে এখানে মাথায় রাখতে হবে যে কেলাসের কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, সমতল পৃষ্ঠ কিন্তু নির্দিষ্ট। ধরা যাক একটা ইটের ক্ষেত্রে যে যে মানে সমতল পৃষ্ঠ, যেটাকে আমরা বলি প্লেন অফ ফেস, সেই প্লেন অফ ফেস কিন্তু ফিক্সড। ইটের ক্ষেত্রে আমরা জানি মোট কটা থাকে, ওপর নিচ, বাম ডান আর সামনে পিছনে, তার মানে 6 ফেসেস, এবং প্রত্যেকটা ফেস কি আয়তক্ষেত্রাকার। তো এরকম একটা ঘনকের ক্ষেত্রে যদি ভাবি তাহলে প্রত্যেকটা ফেস হচ্ছে বর্গাকার। তো এরকম নির্দিষ্ট ফেস থাকবে, ফলে একটা জ্যামিতিক আকারও নির্দিষ্ট হবে। বলছে একটা সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি, সেটা অণু হতে পারে, পরমাণু বা আয়ন, অর্থাৎ সুষম এবং পর্যায়ক্রমে বিন্যস্ত। তাহলে সুষম হবে মানে মানে এরকম নয় কি কোনো জায়গায় কণাগুলো আছে, কোনো জায়গাটা আবার ফাঁকা, হোমোজিনিয়াসলি অ্যারেঞ্জড, অর্থাৎ সুষমভাবে বিন্যস্ত এবং পর্যায়ক্রমে মানে পিরিয়ডিক্যাল মানে ধরে যাক এনে তারপরে সিএল আছে, তো আবার পরে এনে আবার সিএল, এরকম নয় কি অসংখ্য এনে রইল তারপরে আবার অসংখ্য সি রইল, পিরিয়ডিক্যাল হবে। তো তাকে বলা হচ্ছে কেলাস। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকারের কেলাসের কথা বলা হচ্ছে, আসলে এই কেলাস অর্থাৎ জ্যামিতিক যে সুনির্দিষ্ট একটা অংশ, তার কিছু কিছু টার্মস সম্বন্ধে আমরা জানব। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে পৃষ্ঠতল বা সারফেস এরিয়া কি বলছে, প্রত্যেকটা কেলাসের পৃষ্ঠদেশ কতগুলি সমতল দ্বারা গঠিত। একটুখানি তোমাদের যেমন যদি আমি একটুখানি ছবি এঁকে দেখাই এরকম বিষয়টা, ধরো এটা একটা স্ট্রাকচার, তো এই রকম যদি স্ট্রাকচার হয় ভালো করে দেখো, তো তাহলে এটা একটা ফেস হচ্ছে, ঠিক আছে, এটা একটা ফেস হচ্ছে, এটা একটা ফেস হচ্ছে, আর পিছন দিকে এরকম অসংখ্য ফেস আছে। তো এই ফেসগুলো কেউ রেক্ট্যাঙ্গুলার হতে পারে, কেউ স্কোয়ার হতে পারে, তাই না? তাহলে বিভিন্ন রকমের কিন্তু ফেস হতে পারে। তো এগুলোকে আমরা বলি সারফেস বা প্লেন অফ ফেস, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি ধার বা কিনারা, ইজ। হোয়াট ইজ ইজ? দেখো এই যে একটা জ্যামিতিক কেলাস দেখানো হচ্ছে, এর এই জায়গাটা, ঠিক এই জায়গাটা হচ্ছে কিনারা, এই জায়গাটা কিনারা। তাহলে হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ ক্রিস্টাল, কতগুলো এজ আছে? দেখো আমরা যদি এইভাবে গুনি, এজ নাম্বার 1, এজ 2, এজ 3, এজ 4, এইভাবে উপরে যেমন 4টে থাকবে নিচেও 4টে থাকবে, তাহলে 8, আর এরকম
সাইডে আছে 9, 10, তারপর হচ্ছে 11, আর এটা হচ্ছে আমার 12। তো হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ ক্রিস্টাল? সো দ্য আনসার ইজ 12। 12টি কিনারা বা ধার আছে। নাও ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, এই জিনিসটা একটুখানি বুঝি। ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল কি? ধরো এই যে আমরা যদি বলি, এটা যদি একটা আমরা বলি, যদি এটাকে আমরা যদি বলি, সরি এটাকে যদি আমরা বলি, দেখে যাচ্ছি, একটু সোজা করে আমাদের টানতে হবে। এইটাকে যদি আমরা বলি এক্স অ্যাক্সিস, এইটাকে আমরা যদি বলি ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ যে এজগুলো আছে, এই যে এজটা, এইটা সোজাসুজি ওয়াই অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল। ঠিক একইভাবে এক্সের সঙ্গে এটা যদি আমার জেড হয়, এদিকটা আমার জেড যদি হয়, তাহলে এই জেড অ্যাক্সিস, একটা কিনারা বরাবর জেড অ্যাক্সিস ধরলাম, তাহলে অবভিয়াসলি এই যে অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। আর জেড ভার্সেস এক্স এর মধ্যে একটা অ্যাঙ্গেল। তো এক্স ভার্সেস ওয়াই, এটাকে যদি আলফা বলি, আবার এক্স ভার্সেস জেড এটাকে যদি আমরা বিটা বলি, তাহলে এক্স ভার্সেস ওয়াই ভার্সেস জেড যদি বিটা বলি, তাহলে এক্স ভার্সেস জেড এটাকে আমরা ইন্টারফেসিং অ্যাঙ্গেল গামা বলতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলগুলো দেখাই, যে অর্থাৎ কোনো ঘনকের যে বিভিন্ন সারফেস বা প্লেন অফ ফেস, অর্থাৎ পৃষ্ঠতল, একটা পৃষ্ঠ অন্য পৃষ্ঠের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো অবভিয়াসলি এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই যে ঘনকাকার, এদের ক্ষেত্রে অবভিয়াসলি এই যে কী বলে এটাকে, এই যে ফেস আর এই যে ফেস এর মধ্যে অ্যাঙ্গেলটা অবশ্যই কী হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমি যদি এই ফেসটার কথা বলি, তার সঙ্গে যদি এই ফেসটার কথা বলি, অবভিয়াসলি এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো সেটাই বলছিলাম। তো নেক্সট, ইন্টারসেপ্ট বলছে ক্লাসের ত্রিমাত্রিক গঠনাকৃতি প্রকাশের জন্য ওর মধ্যে উপযুক্ত একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তিনটি সমতলিক অক্ষ, যেগুলো আমরা দেখাচ্ছিলাম এক্স ওয়াই জেড ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সেস কল্পনা করা হলো। পরস্পরের সঙ্গে নর্মালি এরা 90 ডিগ্রি থাকে, তবে নাও থাকতে পারে। সেক্ষেত্রে যে যে আন্তঃঅক্ষীয় কোণ, যেমন আলফা বিটা গামা, যেগুলো আমরা প্রকাশ করলাম, তো ক্লাসের কোনো একটি পৃষ্ঠতল এক বা একাধিক অক্ষকে ছেদ করতে পারে। কোনো একটা পৃষ্ঠতল কোনো একটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর দূরত্বকে অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট বলে। একটুখানি আমরা ছবি এঁকে বিষয়টা বুঝে নেব। দেখো, ধরে যাক এটা আমার একটা তল, এটা আমার একটা তল। এখন আমি যদি বলি যে এদিকটা আমি জেড অ্যাক্সিস, এদিকটা আমি ওয়াই অ্যাক্সিস, আর এদিকটাকে আমি এক্স অ্যাক্সিস রূপে ডেজিগনেট করব। তাহলে এই যে তলটা আমরা পেয়েছি, এই তলটাকে আমরা বলবো কি না স্যার, এক্স ওয়াই প্লেন। এখন আমি যদি বলি জেড, এই যে অক্ষ, এটা তো সামনের দিকে যেমন আছে, পিছন দিকে ওই জেড অক্ষ বিস্তৃত হবে, তাই না? তাহলে এই এক্স ওয়াই তল অ্যাকচুয়ালি জেড অক্ষের কোন বিন্দু দিয়ে গেছে না, 0 পয়েন্ট দিয়ে। এই জায়গাটা আমরা যদি বলি 0, এই জায়গাটা আমরা যদি বলি কত, এটা 0। এইটা +1 +2 +3 +4 এরকম ইউনিট, -1 -2 -3। তো এইখান থেকে এই যে প্লেন একটা চলে গেছে জেড অ্যাক্সিসকে, তো যে বিন্দুতে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসকে ছেদ করছে, সেটাই হচ্ছে তার ইন্টারসেপ্ট। ওকে, তো এই হচ্ছে গল্পটা। আমরা নেক্সট যে পার্টে যা থাকবো,
এবার প্রশ্ন হচ্ছে যে কেলাস জালক আসলে জিনিসটা কি। ধরা যাক একটা পুরো বাড়ি বেশ কতগুলো রুম নিয়ে তৈরি। তো এখন একটা রুম যদি ঘনকাকার হয় এবং পাশের রুম তার পাশের রুম সবগুলি যদি সিম্পল ঘনক অর্থাৎ সরল ঘনকের মতো হয়, তাহলে প্রতিটি ঘর কিন্তু হলো একটু করে কেলাস জালক। এখন এই কেলাস জালক অসংখ্য ছোট ছোট ইট দিয়ে তৈরি। ধরো একটা রুমটার ভেতরের অংশ আমরা ধরে নিচ্ছি যে যেটা ফাঁকা নয়, এটা অসংখ্য ইট দিয়ে তৈরি একটা রুমের মতোই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট। তাহলে প্রতিটি ইট হলো ইউনিট সেল বা একক কোষ। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে অসংখ্য ইট যেগুলোকে একক কোষ আমরা ভাবলো, এই একক কোষ দিয়ে তৈরি হলো একটা ইটের পাজাল ভাবো। এবার অসংখ্য ইটের পাজাল পরস্পর যুক্ত হয়ে একটা সমগ্র কেলাস তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে এখানে কনসেপ্ট। নেক্সট 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 আমরা যেটা দেখব, যেমন এখানে দেখো একটি একক কোষের সংজ্ঞা দেওয়া হচ্ছে। কোনো কেলাসের অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে দেখা যায় উক্ত কেলাসটি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক বিন্যাসের সুষম এবং পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। তো যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে, এ একটা জ্যামিতিক সজ্জা, বি একটা জ্যামিতিক সজ্জা, সি একটা জ্যামিতিক সজ্জা। এই সজ্জাগুলোকে যদি আমরা ইউনিট সেল বলি, তো অসংখ্য ইউনিট সেল দিয়ে তৈরি হচ্ছে একটা কেলাস জালক। ঠিক আছে, এটা দ্বিমাত্রিক দেশে দেখানো হয়েছে। ঠিক একইভাবে ত্রিমাত্রিক দেশে আমরা এইরকম একটা কেলাস জালক ইউনিট সেল বা একক কোষের কথা বলতে পারি। এরকম একক কোষ পরস্পর যুক্ত হয়ে সদৃশ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে কেলাস জালক। সো একটা ত্রিমাত্রিক কেলাস জালক অসংখ্য কী দিয়ে তৈরি না, একক কোষ দিয়ে তৈরি। এবার একক কোষ এইটা আমরা একটু যদি দেখি, দেখো এই যে একক কোষ, এই যে একক কোষ, এই যে একক কোষ। এখন এই একক কোষে একটুখানি যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এদিকটা যদি ওয়াই অক্ষ, এদিকটা এক্স অক্ষ, এদিকটা জে অক্ষ আমরা সূচিত করি, তাহলে এই যে তলটা, এই তলটা হচ্ছে আমার ওয়াই জেড তল। তা একইভাবে এই যে তলটা ভালো করে দেখো, এই তলটা হচ্ছে আমার এক্স জেড তল, আর একইভাবে এইটা হচ্ছে আমার এক্স ওয়াই তল। এখন দেখো এই এক্স ওয়াই তল, এই জায়গাটা যদি আমরা এই জায়গাটা বলি, তাহলে এক্স ওয়াই তলের এই অংশটা আমার দৈর্ঘ্য হচ্ছে বি, এইটুকুনি অংশ এ, আর এইখান থেকে এখান পর্যন্ত আমার সি। তাহলে দেখো এই যে তলটা, এই তলটাকে আমরা কি নাম দিতে পারি, আমরা ওয়াইয়ের এই এক্সের দিকে আছে, আবার এদিকে জেডের দিকে আছে, তার মানে এক্স জেড তল। এই এক্স জেড তলের ইন্টারসেপ্ট কত না, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে বি। দেখো এইখান দিয়ে এই মূল বিন্দু থেকে দেখো বি দূরত্বে ওয়াই অক্ষের উপর বি দূরত্বে কিন্তু এই তলটা ইন্টারসেপ্ট। তাহলে এই তলের ইন্টারসেপ্ট আমরা বলতে পারি কি বলবো না, জেডের দিকে দেখো ইনফাইনাইট, জেডের দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে ইনফাইনাইট কমা ওয়াইয়ের দিকে বি, আর এক্সের দিকে সেটাও ইনফাইনাইট কমা ইনফাইনাইট। তো এইভাবে ইন্টারসেপ্ট বের করা হয়। যাই হোক, এখানে যে অক্ষ দেখানো হচ্ছে আর অ্যাঙ্গেলগুলো, যে জেড আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল আলফা ধরা আছে, এক্স আর ওয়াই অক্ষের মধ্যে অ্যাঙ্গেলটাকে গামা, জেড এবং এক্সের মধ্যে বিটা, এইভাবে অ্যাঙ্গেলটা ধরা হচ্ছে। এটা হচ্ছে একটা ইউনিট সেল বা একক কোষ, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এখানে কতগুলো একক কোষকে দেখানো হচ্ছে। দেখো এই যে চিত্রটা, এটা একটা সরল ঘনকাকার চিত্র, সিম্পল। এদিকে যতটা এ, এদিকটা বি, ততটা সি। তবে আঁকাটা একটু প্রবলেম আছে,
যদি সব দিকটা সমান হতো তাহলে কিন্তু এরকম চিত্র হতো না। এক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এবং জেডের ভ্যালুটা আলাদা। তো এটাকে সিম্পল সরল ঘনকাকারই বলা হচ্ছে, যেহেতু এখানে দেখো কৌণিক অবস্থানগুলোতে শুধুমাত্র অ্যাটমস আছে। অ্যাটমস আর আয়ন শুধুমাত্র কৌণিক অবস্থায়, এই অবস্থানগুলোকে আমরা বলি কৌণিক অবস্থানে আছে, তাই না? আর এখানে লক্ষ্য করলে দেখবো যে প্রত্যেকটা পৃষ্ঠের ঠিক মাঝখানে, এটাকে আমরা বলি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। এটাও ঘনকাকার, বাট এটা পৃষ্ঠকেন্দ্রিক, প্রত্যেকটা পৃষ্ঠের মাঝখানে সেন্টারে। আর এটাতে লক্ষ্য করলে দেখবো আমরা যে এটা ঘনকাকার একক কোষ, বাট এর দেখো দেহের ভেতরে, তার মানে এটাকে দেহাভ্যন্তরে আমরা বলতে পারি এই পার্টিকেলটা আছে, সেই জন্য এটাকে আমরা বলি দেহকেন্দ্রিক একক কোষ। আর এটা দেখো এন্ড ফেস সেন্টারেড, মানে এখানে দেখো দুটো প্রান্তে, শুধুমাত্র দুটো প্রান্তীয় পৃষ্ঠতলে শুধুমাত্র তার সেন্টারে দুটো কি আছে, দুটো কণা আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে এন্ড ফেস সেন্টার্ড। হ্যাঁ, পৃষ্ঠকেন্দ্রিক কিন্তু প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক, ঠিক আছে। এখন আমরা যে চিত্রগুলো দেখালাম, যে মানে যেগুলো দেহকেন্দ্রিক, সেগুলো একটা টেবিল আকারে, হ্যাঁ, ট্যাবুলার ফর্মে আমরা যদি দেখে নিই তাহলে দেখো কীরকম দেখাচ্ছে। প্রথমে দেখো একটা ইউনিট সেল বা একক কোষের প্রথম যে ছবিটা দেখা যায়, এটা কিউবিক। এখানে বলা হচ্ছে দেখো এই কিউবিক সিস্টেমে আমরা একটুখানি ভালো করে দেখে নেব। দেখো এইগুলো হচ্ছে প্রত্যেকটা কিনারা, এইগুলো হচ্ছে এজ, এই দিকটা হচ্ছে কিনারা, ঠিক আছে, এইটা হচ্ছে একটা কিনারা, এইটা একটা কিনারা, ঠিক আছে। তো এরকম 12 এজেস আছে আমরা জানি একটা ঘনকের। তো এই প্রত্যেকটা লেন্থকে বলা হচ্ছে, এই লেন্থটাকে আমরা এক্স অক্ষের দিকে যদি এ বলি, এটা ওয়াই অক্ষের দিকে যদি বি বলি, এটা জেড অক্ষের দিকে যদি সি বলি, বলা হচ্ছে এ সমান বি সমান সি। আর এই যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, হ্যাঁ, একটা অক্ষের সঙ্গে এই একটা অক্ষের সঙ্গে আর একটা অক্ষের দেখো একটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল, এই যে এই অক্ষের সঙ্গে এই অক্ষের একটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি আলফা বলি, তো সেই আলফা বা বিটা বা গামা বিভিন্ন অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। এবার এখানে মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি এরকম 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 সিম্পল কিউবিক স্ট্রাকচার কোন যৌগে আছে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, সেখানে আছে হীরক, ডায়মন্ড, কপার, একটা ধাতব কেলাস, তারপরে এখানে বলা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, অ্যালাম বা ফটকিরি, এইরকম যৌগে। নেক্সট যে ধরনের কেলাস দেখা যায় সেটা আমরা আলোচনা করব। তো এবার নেক্সট দেখো চতুস্থলকীয়। তো এরকম মোট 7টি ভাগ আছে। আমরা সিম্পল ঘনকাকারকে 3টে ভাগে ভাগ করেছি। ঘনকাকারকে বলেছি দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক এবং আর একটা আছে পৃষ্ঠ প্রান্তকেন্দ্রিক। সরল ঘনকাকার একটা স্পেশাল ভাগ, এই যে প্রিমিটিভ কিউবিক সেল। এছাড়াও ঘনকাকারের বিশেষ 3টে ভাগ বলা হয়েছে চতুস্থলকীয় বা টেট্রাগোনাল। এখানে বলা হচ্ছে, লক্ষ্য করো, এ সমান বি, অর্থাৎ দুটো অক্ষের যে ইন্টারসেপ্ট সেই ভ্যালু দুটো সমান হবে, অর্থাৎ এ আর বি সমান, কিন্তু সিটা আলাদা হবে। তাহলে বি এর সঙ্গে সি সমান নয় বা এর সঙ্গে সি সমান নয়, কিন্তু অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা দেখো 90 ডিগ্রি। যেমন SnA2, TiO2, ক্যালসিয়াম সালফেট, এরকম স্ট্রাকচারগুলো। তো এটা মনে রাখবো যে চতুস্থলকীয় মানে টেট্রাগোনাল মানে এ সমান বি ইজ নট ইকুয়াল টু সি, বাট আলফা বিটা গামা প্রত্যেকটাই কিন্তু কী হবে, প্রত্যেকটাই 90 ডিগ্রি। নেক্সট দেখো হেক্সাগোনাল। এই হেক্সাগোনাল স্ট্রাকচারটা লক্ষ্য করো, ঠিক উপর দিকটা একটা ষড়ভুজের মতো, তাই না, ষড়ভুজের মতো, তাই না। তো এই ষড়ভুজ তার মানে খুব ভালো করে আঁকলে এইরকম জিনিসটা আর কি। এইরকম। তো এখানে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে গামা অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি।
আর আলফা আর বিটা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এইটা যদি আলফা বলি, এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে আমার বিটা। এই আলফাটাও 90 ডিগ্রি আর বিটাটাও 90 ডিগ্রি, বাট এইটা কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই রকম কন্ডিশনে যা জিঙ্ক অক্সাইড থাকে, বরফ আছে, সিডিএস, ক্যাডমিয়াম সালফাইড, লেড আয়োডাইড, তো এরকম কন্ডিশনে এ আর বি সমান হচ্ছে কিন্তু সি তার সঙ্গে সমান নয়। তো এরকম হচ্ছে আমরা বলছি হেক্সাগোনাল, একটু মনে রাখবো স্ট্রাকচারটা। নেক্সট হচ্ছে আমাদের রম্বোহেড্রাল। একইভাবে এখানে দেখো এ সমান বি সমান সি, কিন্তু আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি নয়। এরকম স্ট্রাকচার ক্যালসিয়াম কার্বনেট বা মার্কিউরিক সালফাইড, তাছাড়া ধাতব আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলোতেও এরকম রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল স্ট্রাকচার পাওয়া যায়। অর্থরম্বিক, এটাখানে দেখো এ বি সি কোনোটাই কিন্তু সমান নয়, এই কোনো ইন্টারসেপ্ট সমান নয়, বাট অ্যাঙ্গেল প্রত্যেকটা 90 ডিগ্রি। তো এরকম বলা হচ্ছে অর্থরম্বিক, যেমন পটাশিয়াম সালফেট, তারপরে পিবিসিওতি, লেড কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। নেক্সট হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিক, এই যে স্ট্রাকচারগুলো লক্ষ্য করো, মনোক্লিনিক সালফার, আলফা গামা এগুলো 90 ডিগ্রি আর বিটা হচ্ছে 90 ডিগ্রি নয়, আর এ বি সি কোনোটাই কিন্তু পরস্পরের সঙ্গে সমান নয়, এটা একটু মাথায় রাখবো। নেক্সট হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকটা কি দেখো, বলছি এখানে এ বি সি কোনোটাই সমান নয়, আবার আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি নয়। হ্যাঁ, আলফা বিটা গামা কোনোটাই কিন্তু 90 ডিগ্রি নয়। ঠিক আগেও আমার কন্ডিশন এসেছিল, এই যে দেখো আলফা বিটা গামা, আলফা গামা 90 ডিগ্রি ছিল কিন্তু বিটা 90 ডিগ্রি নয়। এখানে আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি নয়, এবিসি কোনোটাই একে অপরের সঙ্গে সমান নয়। এরকম স্ট্রাকচার তুঁতেতে দেখা যায়, কপার সালফেট পেন্টাহাইড্রেট। ঠিক আছে, ট্রাইক্লিনিক স্ট্রাকচার বোরিক অ্যাসিডে দেখা যায়, ব্লু ভিটিয়াল বা তুঁতেতে দেখা যায়, এটা একটু আমরা মনে রাখবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো।